সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে এসে বলেছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের একজন উদ্বাস্তু উপদেষ্টা ছিলেন। এমনকি তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজে ভূমিকা রাখতে পারেননি বা তাকে রাখতে দেওয়া হয়নি। অর্থাৎ তিনি অনেকটাই নিষ্ক্রিয় উপদেষ্টা ছিলেন, মানে গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করার ক্ষেত্রে। ঠিক এই ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের এই বক্তব্যটাকে কয়েকদিন পরে একটি সাক্ষাৎকারে এসে চ্যালেঞ্জ করেছেন ডক্টর আসিফ নজরুল, এবং আসিফ নজরুলও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সম্প্রতি তিনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারে তিনি নাম বলেননি, তিনি স্পষ্ট করে এভাবেই বলছেন যে একজন উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি খুব গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখেননি বা রাখতে দেওয়া হয়নি বা রাখেননি। সেখানে আসিফ নজরুল বলছেন ওই উপদেষ্টা লেবার লয়ের সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিলেন এবং খুব ভালো ভূমিকা রেখেছেন। নির্বাচন বিষয়ক আইনের যে ড্রাফট তৈরি করা হয়েছে সেই ড্রাফট তৈরিতে এবং সেই ড্রাফট তাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিভাবে কি ইনপুট দেওয়া যায় সেগুলা কিভাবে করা যাবে সেটা তার থেকে পরামর্শ চাওয়া হয়েছে। অর্থাৎ লেবার ল এবং নির্বাচন বিষয়ক যে আইন, নির্বাচন কমিশনের যে আইন, সেগুলো তৈরির ক্ষেত্রে ওই ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু আসিফ নজরুল ওই একই সাক্ষাৎকারে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার যে চুক্তি করেছে সেই চুক্তির সঙ্গে তিনি জড়িত ছিলেন না, এবং অন্তর্বর্তী সরকার সেই চুক্তির কোনো মিটিংয়ে তাকে রাখেননি। আপনি এম শাখাওয়াত হোসেনের বক্তব্য এবং আসিফ নজরুলের বক্তব্য দুটি মিলান। এম শাখাওয়াত হোসেন বলেছেন তাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে রাখা হয়নি বা তিনি উদ্বাস্তু উপদেষ্টা ছিলেন, তিনি এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি। তার মানে তিনি বলার চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় যে খারাপ শাসনটা হয়েছে, যে অপকর্মগুলো হয়েছে, যে অপশাসনের উদাহরণ তৈরি হয়েছে, সেগুলোতে তিনি খুব আহামরি ভূমিকা রাখেননি বা সেগুলোর দায় তার উপর যায় না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তির দায় আসিফ নজরুল নিতে পারেন না বা পারবেন না, তিনি সেরকমটাই বলেছেন, কেননা এই চুক্তির কোনো আলোচনায় তাকে রাখা হয়নি। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পর এই সরকারের যেসব উপদেষ্টারা ছিলেন কেউই আসলে এই সরকারের যে অপশাসন, যে অপকর্মের দায় কেউই নিতে চাচ্ছেন না। আসিফ নজরুল বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে আরও বেশ কিছু কথা বলেছেন। অনেকেই এগুলো নিয়ে সমালোচনা করছেন। আমাকে অনেকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আমি এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট বের করেছি যেগুলো আসিফ নজরুল কিছু জায়গায় মিথ্যাচার করছেন, কিছু জায়গায় তিনি এমন কিছু বলছেন নিজেকে আসলে সাধু সাজার চেষ্টা করছেন, কিছু জায়গায় তিনি অতিরঞ্জিত কথা বলছেন, কিছু কিছু ফ্যাক্টসও বলছেন যেগুলো আসলেই ঘটেছে, এবং কিছু কিছু দায়ও স্বীকার করছেন। আমি সেগুলো নিয়ে বলবো। প্রথমে আসিফ নজরুলের একটি মিথ্যা নিয়ে আমি শুরু করি। তিনি তার একটি বক্তব্যে একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি সেখানে স্পষ্টত বলেছেন যে সেখানে যখন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 5 বছর রাখা হোক, এরকমটাও কেউ কেউ চেয়েছিলেন, সরকারের মধ্যে এই ইচ্ছাটা ছিল কিনা, তখন ডক্টর আসিফ নজরুল বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকুক, এটা শুনলেই তিনি রাগ করতেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করতেন। আমরা জানি না রাগ করতেন কিনা, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন বিদেশে, যখন তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন 2025 সালের সেপ্টেম্বরের দিকে। সেখানে জিটিওর মেহেদী হাসান, যে মেহেদী হাসান আগে আল জাজিরাতে চাকরি করতেন, আল জাজিরাতে একটা সাক্ষাৎকার প্রোগ্রাম আয়োজন করতেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীকেও তিনি একেবারে ধরাশায়ী করেছেন। সেই মেহেদী হাসান যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করলেন সেখানে যে আপনি কবে যাবেন বা আপনার দায়িত্বের মেয়াদকাল কতটুকু হবে, এই প্রশ্নটা শুনে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জবাব দিলেন। একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে, জিটিইউকে তিনি জবাব দিচ্ছেন, অনেক মানুষ বলছে 5 বছর ক্ষমতায় থাকুন, 10 বছর ক্ষমতায় থাকুন, 50 বছর ক্ষমতায় থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে, তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন, নির্বাচনের কি দরকার। আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে চাননি। যখন তিনি মুখ দিয়ে একটা বিদেশি মিডিয়াকে এই কথাটি বলবেন তখনই বোঝা যাবে মানুষ যে এটা বলছে এটা তিনি বিবেচনা করছেন, এটা তিনি শুনছেন এবং এটা তাকে খুশি করছে। এই যে ডক্টর আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা শুনলেই রাগ করতেন। আমি এটা বিশ্বাস করি না, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি মিডিয়াকে বলে এসেছেন যে মানুষ বলছে নির্বাচনের কি দরকার, আমাকে বলছে এত এত বছর থাকার জন্য। অর্থাৎ তিনি সেটাকে কাউন্ট করেছেন বা সেটাকে তিনি ভেবেছেন।
এমনকি আমরা দেখলাম যেই সরকার মাত্র অল্প কিছুদিন ক্ষমতায় থাকতে পারত বা মানুষ এক্সপেক্ট করেছিল অল্প কিছুদিন ক্ষমতায় থেকে তারা নির্বাচন দিয়ে তারা চলে যাবে এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, সেই সরকার 18 মাসের মতো ক্ষমতায় ছিল। এবং সেই সময়টাতে সেই 18 মাসে কি ঘটেছে আমরা কিন্তু জানি। কি হয়েছে বাংলাদেশে, কি অপশাসনটা হয়েছে, কি ধরনের অরাজকতা বাংলাদেশে তৈরি হয়েছে সেটা আমরা জানি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব যদি স্থিতিশীল করতে পারতেন বা তিনি যদি সব কিছু তার নিয়ন্ত্রণে থাকতো, আমার কাছে মনে হয় তিনি এত সহজে নির্বাচন দিয়ে চলে যেতেন না। মানুষ যে বলছে 5 বছর, 10 বছর, 50 বছর, যেটা তিনি বিদেশি মিডিয়াকে বলে এসেছেন, সেটা তিনি আরও ভালোভাবে বিবেচনা করতেন। আরেকটি বিষয়, কিচেন ক্যাবিনেট নিয়ে প্রশ্ন করা হলো। সেখানে আসিফ নজরুল সাহেব কোনো রাখ ডাক না রেখে তিনি বললেন কিচেন ক্যাবিনেট ছিল। তিনি ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে কোন সরকারে কিচেন ক্যাবিনেট থাকে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ভঙ্গুর পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছে, সেই সরকারে কিচেন ক্যাবিনেট কেন থাকবে? এটা কি পলিটিক্যাল সরকার যে সে তার স্বার্থ রক্ষা করবে, সে এই জায়গাগুলোকে ফোকাস করবে, এই জায়গাগুলোতে সে দুর্নীতির স্পেস দিবে, এই জায়গাগুলোতে সে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেবে, বা কিচেন ক্যাবিনেটে বা কোন দেশের সঙ্গে কিভাবে স্বার্থ রক্ষা করবে সেই জন্য আলাদা কিচেন ক্যাবিনেট তৈরি করবে। অর্থাৎ কিচেন ক্যাবিনেটের আরও যে কাজ রয়েছে সেগুলো করার জন্য করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি এমন সরকার হয়ে গেল তার কিচেন ক্যাবিনেট করতে হবে, তার কিচেন ক্যাবিনেট থাকতে হবে? এটাকেই অনেকে বলেছিলেন সরকারের ভেতরে সরকার, যে 20 থেকে 25 জন উপদেষ্টা আমরা দেখেছি তারাই যে সব সিদ্ধান্ত নিয়েছে, এটা না। এবং ওই সরকারের মধ্যে যে কি পরিমাণ সমন্বয়হীনতা ছিল, এবং আসিফ নজরুল স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি কিচেন ক্যাবিনেট ছিল। তিনি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট গ্রুপ করে উপদেষ্টাদের সঙ্গে আলাপ করতেন এবং নির্দিষ্ট উপদেষ্টাদের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে কথা বলতেন। অর্থাৎ একটা সিদ্ধান্ত যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে, এই সিদ্ধান্তটা পুরোপুরি এই 20 থেকে 25 জনের যে উপদেষ্টা পরিষদ ছিল তাদের সবার ছিল না, 4-5 জনের ছিল। এই হইল পরিস্থিতি, এবং পরিস্থিতিটা আসলে এতই ভয়াবহ যে আমরা আসলে পার করে এসেছি, যেগুলার ইতিমধ্যেই কিছু কথা বের হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করলে সেখানে তিনি কিছু কথা বলে দিচ্ছেন কোনো উপদেষ্টা। আসিফ নজরুল এই কিচেন ক্যাবিনেটের প্রশ্নে তিনি বলছেন যে কিচেন ক্যাবিনেট যে কিভাবে ছিল, কিভাবে অ্যাক্টিভ ছিল, সেটার জবাব দিতে গিয়ে তিনি বলছেন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলোতে তিনি ছিলেন না। অর্থাৎ আসিফ নজরুল জানতেন না যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আলোচনা হচ্ছে। তিনি কেন তখন দেশের মানুষের সামনে প্রকাশ করেননি যে বাংলাদেশের সরকার এরকম একটা চুক্তি করতে যাচ্ছে যেটা আসলে আমাদের খুব আহামরি ভালো স্বার্থ রক্ষা করবে না? আমি বরং ফরহাদ মাজারের স্ত্রী ফরিদা আক্তার, যিনি উপদেষ্টা পরিষদে ছিলেন, তাকে মূলত আরও বেশি সম্মান করব, কেননা তিনি প্রকাশ করেছেন যে আমেরিকা আমাদের অনেক কিছু, আমাদের কৃষি সেক্টরে অনেক কিছু গিলে খাওয়ার চেষ্টা করছে, এবং তিনি এটা একদিন একটা সেমিনারে তিনি বলে দিয়েছেন। আমি বেটার আসিফ নজরুল সাহেবের চেয়ে তাকে বেশি সৎ মনে করতেছি এখন, এবং তাকে বেশি এই বিষয়ে সোচ্চার আমি দেখেছি। তাহলে আসিফ নজরুল সাহেব কেন পারলেন না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি বারবার স্যার বলছেন। একটা স্যার এই দেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এখন আমরা এই সংকটময় পরিস্থিতিতে তেল কিনতে পারছি না, শুধুমাত্র আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির কারণে। রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারতেছি না, অন্যান্য আরও যে মার্কেট রয়েছে সেখান থেকে আমরা স্বাধীন স্বকীয়ভাবে তেল কিনতে পারছি না, আমরা আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। এই বন্ধকতায় আমাদেরকে নিয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। সেটা সেই সরকারে একজন গণতান্ত্রিক ব্যক্তি হিসেবে দাবি করা ডক্টর আসিফ নজরুল একজন আইনের শিক্ষক থাকা সত্ত্বেও তিনি এর প্রতিবাদ করেননি। তিনি জনগণের সামনে বলেননি সরকারকে এখনই ঠেকানো উচিত এই চুক্তিটা না করার ক্ষেত্রে। কিন্তু আসিফ নজরুল এখন বলছেন তিনি সেই চুক্তিতে ছিলেন না। আপনি থাকেন না থাকেন, আপনার আমলে হয়েছে, আপনি ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন, এবং খুব দ্রুততার সঙ্গে জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের রায়ও আপনারা দিয়ে দিয়েছেন, অনেক কিছুই করে ফেলেছেন। কিন্তু আমরা দেখলাম এই যে চুক্তি করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া, বাংলাদেশের ভবিষ্যৎটাকে একটা প্রতিবন্ধকতার মুখে ফেলে দেওয়া, সেই কাজটা আপনার সরকারের অধীনে হয়েছে, এর দায় আপনাকে নিতে হবে। যতই আপনি কিচেন ক্যাবিনেট দিয়ে সেগুলা অন্যজনের উপর দায় দেন, এটা মানুষ মানবে না। তিনি এখানে আরও বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সবচেয়ে বেশি সংস্কার হয়েছে আইন মন্ত্রণালয়ে, এবং 25,000-এর বেশি মামলা তারা উইথড্র করেছে, যেগুলো বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল। খুবই ভালো কথা। আমরা জানি শেখ হাসিনার আমলে এই মামলাগুলো রাজনৈতিক মামলা ছিল, গায়েবী মামলা ছিল, সেগুলো উইথড্র করেছেন। কিন্তু ঠিক
জনাব আসিফ নজরুল যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন এরকম আরও 25,000 মামলা হয়েছে, যেগুলা খুব গায়েবী মামলা না হইলেও এমন মামলা যেটা আসলে খুবই সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, এই সব আইনে মামলা হয়েছে, যে মামলাগুলোর তীব্র সমালোচক ছিলেন এই আসিফ নজরুল সাহেব। তার অধীনেই সন্ত্রাস বিরোধী আইনে কত সাংবাদিক শুধুমাত্র সেমিনার করতে যাচ্ছেন, ওই যে ডিআরইউতে যে মঞ্চ ৭১ নামে যে সেমিনার, সেই সেমিনার করতে যাওয়ার কারণে কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, অনেক সাংবাদিককে হত্যা মামলায় কারাগারে ঢুকানো হয়েছে। এই প্রশ্নও সাংবাদিক করেছেন, বিবিসির সাংবাদিক, কিন্তু আসলে তিনি খুব ভালো জবাব দিতে পারেননি। এই সরকারের সময় মানবাধিকার কি পরিমাণ লঙ্ঘন হয়েছে সেটা সাক্ষী এই বাংলাদেশের 18 কোটি মানুষ। কিন্তু একজন আইনের শিক্ষক এবং একজন মানবাধিকার কর্মী এবং একজন সাংবাদিক, যিনি ডক্টর আসিফ নজরুল, যিনি একসময় সাংবাদিক ছিলেন, মানুষের মানবাধিকারের পক্ষে কথা বলেছেন, জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের মানবাধিকার পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, যিনি শিক্ষার্থীদেরকে আইন শেখান এবং শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন, দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন যেন না হয় সে বিষয়ে কথা বলেন, তার সময়ে এই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর দায় কিন্তু নিতেই হবে। এবং আপনি যতই সাধু সাজার চেষ্টা করেন, এখানে তিনি আরও অনেক কিছু বলেছেন যেগুলো নিয়ে আসলে ব্যাপক সমালোচনা হইতে পারে। আমি জাস্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি, যেগুলো আসলে আসিফ নজরুল কিছু জায়গায় মিথ্যাচার করেছেন, কিছু জায়গায় অতিরঞ্জিত করেছেন, কিছু জায়গায় নিজেকে খুব ভালো করেছেন এটা বলার চেষ্টা করেছেন, কিছু জায়গায় তিনি আসলে স্বীকার করে নিয়েছেন তারা ব্যর্থ হয়েছেন। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকাণ্ড ব্যর্থ হয়েছে, তিনি এটা স্বীকার করেছেন, কিন্তু তার মন্ত্রণালয়ে যে খুব আহামরি ব্যর্থতা তিনি আসলে এটা স্বীকার করেননি। যেমন আমরা আদালতে কি পরিমাণ মব হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু আমরা সেই পরিমাণ প্রতিকার দেখিনি। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সময়ের মবের কথা তিনি অকপটে স্বীকার করছেন, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রথম আলো ডেইলি স্টার হামলার কথা তিনি অকপটে স্বীকার করছেন। এগুলো তো আসলে স্বীকার না করে কোনো উপায়ও নেই। ওই সময় যে কি খারাপটা হয়েছে সেটা তো আমরা দেখেছি। এখন যতই একে অন্যের উপর দায় চাপান, যতই একে অন্যকে দোষারোপ করার চেষ্টা করেন, আমার কাজ ভালো হয়েছে ওর কাজ ভালো হয়নি এটা বলার চেষ্টা করেন, এ দিয়ে পার পাওয়া যাবে না। মানুষ আপনাদেরকে প্রশ্নের মুখোমুখি করবে। বাংলাদেশের মানুষ এই যে 18 মাসের যে অপশাসন দেশের মানুষকে দিয়েছেন, এগুলোর জন্য আপনাদেরকে প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কখনো কখনো কপাল খারাপ হইলে বিচারের মুখোমুখি হইতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।